হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব মনস্টার সিরিজের পার্ট 40। আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম লি এবং জে একসাথে দাঁড়ায়, আর তারা কথা বলার সময় দেখতে পায় যে নীল মিডিয়ার সামনে কথা বলছে। সে বলছে আমার দামাদের জন্য আমার অনেক ইমেজ খারাপ হয়েছে, কিন্তু এখন আমি আর আমার ইমেজ খারাপ করব না, আমি আপনাদের জন্য কাজ করব। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় তারা বলছিল জে আর কেমির ডাইভোর্স নিয়ে হয়তো তারা একটি ভুয়া নিউজ ছড়িয়েছে, আর হয়তো এই মামলাটি সে নির্বাচন জেতা পর্যন্তই চলবে, তারপর হয়তো এই মামলাটি বন্ধ করে তাদের আবার রিটার্ন বিয়ে দিয়ে দেওয়া হবে। তখনই আমাদের সিন শিফট করে নেওয়া হয় নীল এবং কেমির কাছে। এখানে কেমিও সেম প্রশ্ন করে তার বাবাকে, বাবা আপনি এটা কী প্ল্যান করেছেন, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, আমি তো জেজেকে ছাড়তে চাই না। তখন জেজের সাইন করা পেপারটি তাকে দেখানো হয়। অন্যদিকে লি ফোন করে নীলকে বলে আমি আপনার সাথে মিটিং করতে চাই। পরের সিনে আমরা তাদের মিটিং দেখতে পাই। এখানে তাদের গোপন মিটিং হয়, তারা দুইজন তাদের অ্যাসিস্ট্যান্টকে বাহিরে বের করে দেয়। এখানে লি বলে নির্বাচনে আপনার অনেক টাকা খরচ হবে, যদি আপনি চান তাহলে আমি আপনাকে অনেক বড় অ্যামাউন্টে টাকা দিতে পারি, পরবর্তীতে আপনি আমার ব্যবসার কাজে এগুলো ফেরত দিয়ে দিতে পারেন। এদিকে আমরা মজাকে দেখতে পাই যে কিনা চিরাগের কান ভরছিল। মজো চিরাগকে বলে যে তুমি কি মনে করেছো নীল তোমাকে তোমার সাথে সবসময় রাখবে? আসলে এরকম কখনোই হবে না, সে নির্বাচন জেতার পর তোমাকে ফেলে দিবে, যেরকম ময়লা ফেলে দেয়, তার দামানকে সে ময়লার মতো ফেলে দিয়েছে, আর তুমি তো সামান্য একজন কর্মচারী, তোমাকে কি সে সারা জীবন তোমার সাথে রাখবে? এটা তোমার ভুল ধারণা। তখন চিরাগ চিন্তায় পড়ে যায়। এখান থেকে আমাদের সিন শিফট করে জেজেকে দেখানো হয়। আজকে জেজের বেল হয়ে গিয়েছে, সে জেল থেকে বেরিয়ে যায়। জিনা আর তার বন্ধু আসে তার সাথে দেখা করতে, তখন তারা তাকে একটি স্যান্ডউইচ দেয়। সে যখন এটা মুখে নেয় টু করে ফেলে দেয়, কারণ এটা হয়তো পচা ছিল। তখন জেজে বলে যে তোমরা আমার সাথে এরকম বেইমানি করবে এটা আমি ভাবিনি। এখানে আমরা দেখতে পাই জিনা বলে আমরা তো আপনার সাথে দেখাই করতে আসিনি, আর আপনাকে কি কেউ নিতে আসেনি? অনেক দুঃখের বিষয় যে আপনাকে কেউ নিতেও আসেনি, বা আপনার সাথে এখন কেউ নেই, না আপনার ওয়াইফ না আপনার শ্বশুর, আমাদেরকে যেতে দিন। এটা বলে তারা চলে যায় জেজের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে। জেজের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে কথা বলতে চায় না। তখন জিনা বলে তোমার মেয়ের কী অবস্থা? তখন সে এখানে বসে যায়, আর জিনা প্রশ্ন করে আমার ভাইকে কে মেরেছিল এবং লিয়ার ফ্যামিলিকে কে মেরেছিল, এটা আগে তুমি বলো। তখন সে কোনো কিছু বলে না, সে বলে আমি কোনো কিছু বলতে বাধ্য নই। তখন জিনা বলে তুমি যদি না বলো তাহলে তোমার কী অবস্থা হবে তুমি নিজেও ভালো করে জানো। তখন অ্যাসিস্ট্যান্ট রেগে যায় আর বলে আমি বলেছি না আমি কোনো কিছু বলবো না, আমাকে জোর করলেও বলবো না। তখন জিনা বলে তুমি চিন্তা করে দেখো, জেজে তোমাকে ফাঁসিয়ে দিবে, জেজে নিজে বেঁচে যাবে আর তোমাকে সব মামলায় ফাঁসিয়ে দিবে। এদিকে তাদের কথাবার্তা চলুক, আমরা চলেন দেখে আসি জেজে আসলে গেছে কোথায় বা সে এখন কী করছে। তখন আমরা দেখতে পারি জেজে আর অ্যান্ড্রিউ দুজন বসে ড্রিঙ্ক করছে। জেজে বলে অ্যান্ড্রিউ তুমি অনেক ভালো কাজ করেছো যে আমার বিরুদ্ধে সব প্রমাণ তুমি মিটিয়ে দিয়েছো। যে অ্যান্ড্রিউ বলে যে আমি আপনার বিরুদ্ধে সব প্রমাণ মিটিয়ে তো দিয়েছি, কিন্তু এই প্রমাণগুলোর ফটোকপি আমার কাছে আছে, যদি আপনি আমার বিরুদ্ধে কোনো কাজ করতে যান তাহলে ওইগুলো আমি ইউজ করতে পারবো। তখন জেজে বলে যে এটা তুমি কি করেছো? তখন অ্যান্ড্রিউ বলে আমি আপনাকে ভালো করেই চিনি, আপনি যেহেতু আমার কাছ থেকে 2টি কোম্পানি নিয়েছেন, ওই কোম্পানি বিক্রি করে হয়তো আপনি অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, আর পরবর্তীতে হয়তো আমাদের বিরোধে হয়ে কাজ করার চেষ্টা করতে পারেন। জেজে অ্যান্ড্রিউর সাথে কথা শেষ করে চলে আসে তার বাসায়। এখানে সে এসে দেখতে পায় চেয়ারম্যানের ওয়াইফ এবং নাতানকে। এখানে আমরা দেখতে পাই জেজে আর তার ওয়াইফ কথা বলছিল। কেমিয়া বলে যে আমি তোমাকে ডাইভোর্স দিতে চাইনি, এটা বাবা করিয়েছে। জেজে বলে আমি খুব ভালো করে জানি কেমি, তুমি এটা কখনোই করতে পারো না, তুমি যে আমাকে কতটা ভালোবাসো এটাও আমি জানি, তুমি চিন্তা করো না, আমি আমার একটি পজিশন তৈরি করে তোমাকে আবার আমার করে নিয়ে যাব, তখন কেউ আটকাতে পারবে না। আসলে এখানে কেমির ক্যারেক্টারটা ছিল সে তার হাজব্যান্ডকে অন্ধের মতো বিশ্বাস করতো, সে তার হাজব্যান্ড ছাড়া কোনো কিছু বুঝতো না, আর যে তাকে ধোঁকা দিচ্ছিল এটা তো সে কখনোই বুঝতে পারছিল না। তখন তাদের মধ্যে একটি হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা দেখানো হয়। তখন সিন শিফট করে আবার আমাদের লিয়ের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে মজো এমন একটি লোককে খুঁজে বের করেছিল যার কাছে ডোডো কোম্পানির অনেক বেশি বন্ডস আছে, আর ওইগুলো তারা যদি কিনতে পারে তাহলে তারা ডোডো কোম্পানিকে টেক অফ করতে পারবে। যার কারণে তারা বলে ওই মানুষটা হচ্ছে একটি বৃদ্ধ, তার সাথে দেখা করার জন্য সবাই চলে যায়। তারা বৃদ্ধ লোকের বাসার সামনে গিয়ে বলে স্যার আপনার সাথে আমাদের দরকার আছে। তখন বৃদ্ধ লোকটি বলে কি দরকার বলো।
তখন লি বলে যে আমরা ওই ডোডো কোম্পানির বন্ডস কিনতে চাই যেগুলো আপনার কাছে আছে। তখন সে বলে ওইগুলো তো আমি বিক্রি করব না, আর তোমরা যে টাকা দিয়ে কিনবে ওই টাকা তোমাদের কাছে নেই, আর যদি ওই টাকা দিয়ে কিনতে পারো তাহলে তোমরা অবৈধ টাকা ইনকাম করেছো, আর অবৈধ কোনো ইনকাম করা টাকার কাছে আমি এই ডোডো কোম্পানিকে বিক্রি করতে পারবো না। আর আরেকটি কথা, তোমাদের মতো লোকেদের জন্যই ডোডো কোম্পানির মতো বড় বড় কোম্পানিগুলো ডুবে যায়, আর এখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাও। সে অতক্ষণের ভিতরে যে কথা বলছিল একবারও তাদের দিকে তাকায়ও না, আর তাদের কোনো কথা বলার সুযোগও করে দেয় না। সে বলে যে আমি যা বলছি তাই করো, এখান থেকে চলে যাও, আমার সাথে কথা বলতে এসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। লি এখানে অনেক কিছু হয়তো বলতে চায়, কিন্তু কোনো কিছু তাদেরকে বলার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে বের করে দিয়ে লবণ ছিটানো হয়, তাদেরকে হয়তো অশুভ শক্তি হিসাবে ওই লোকটি গণ্য। তারা যে এখানে এসেছিল কেউ যেন দূর থেকে লুকিয়ে পিকচার উঠাচ্ছিল। তখন আমরা দেখতে পাই ওই পিকচারগুলো উঠাচ্ছিল ববিকে লিয়ের পিছে লাগিয়েছিল এন্ড্রিও এখানে বলে এখন লি ওভার করছে, তাকে দেখতে হবে। তখন ববি বলে যে ওরা যার সাথে দেখা করেছে উনি হচ্ছেন একজন ব্যবসায়ী, এমন কোনো ব্যবসায়ী নেই যে ওনার কাছ থেকে টাকা লোন নেয়নি, উনি একটা ছোটো মোটো ব্যাংক চালান, আর উনি সবাইকে লোন দেন টাকা, উনি অনেক বড় মাপের লোক। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা মজকে বলছিল ওনার কি কোনো পরিবার নেই। তখন মজ বলে না, ওনার কোনো পরিবার নেই, তবে উনি একটি নিয়মের আন্ডারে চলেন। 20 বছর আগে ওনার পরিবার মারা যায়, তারপর থেকেই উনি প্রতিদিন একই নিয়মে চলেন। কোনোদিন যদি ওনার নিয়মে কিছু এরফের হয় তাহলে উনি অসুস্থ হয়ে পড়েন বা উনি অনেকটাই গাবড়ে যান, যার কারণে উনি ওই নিয়মগুলো সবসময় ফলো করেন। তখন লি বলে ওনার ওই নিয়মগুলোই আমাদের ভঙ্গ করতে হবে এবং ওনাকে ওনার রাস্তা দিয়েই আমাদের কাজ উসল করে নিতে হবে। তখন মজা বলে সমস্যা নেই স্যার, ওনাকে আমরা ফলো করে দেখতে পারি যে আসলে কি করা যায়। সিন শিফট করে আমাদের চেয়ারম্যানের পিএকে দেখানো হয়, যিনি এন্ড্রিওকে ফোনে বলছিলেন তোমার বাবাকে পাওয়া যাচ্ছে না, আর উনি কোথাও হারিয়ে গিয়েছেন, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এন্ড্রিও বলে আপনি আমাদের বিশ্বস্ত পুলিশ অফিসারটিকে কল করুন, আমি দেখছি উনি কোথায় আছেন। তখন তারা হয়তো বুঝে যায় উনি নীলের বাসায় আছে। তখন সে নাতানের অ্যাসিস্ট্যান্টকে কল দেয়। এখানে আমি বলে রাখি নাতানের অ্যাসিস্ট্যান্ট কিন্তু এন্ড্রিওর জন্য কাজ করে, সে আসলে টাকার জন্য এন্ড্রিওর হয়ে কাজ করে। এখানে চলে আসে চিরাগ এসে বলে যে চেয়ারম্যান আপনাদের বাসায় এসেছে। তখন তারা বাহিরে গিয়ে দেখতে পায় ওনার হাতে একটি ব্যাগ, আর ব্যাগ থেকে উনি কিছু কাপড় বের করে চেয়ারম্যানের ওয়াইফকে দেখায় যে দেখো আমি আমাদের ছেলের জন্য কি সুন্দর কাপড় এনেছি, আর আমি তার কি নাম রাখবো এটাও আমি চিন্তা করে রেখেছি, আমি তার নাম রাখবো নাতান। তখন চেয়ারম্যানের ওয়াইফ অনেকটাই আপসেট হয়ে বলে যে তোমার এতদিন ধরে এই সমস্যায় ভুগছো, আমি বলতেই পারি না। এখানে চেয়ারম্যান বলে আমার কিসের সমস্যা, আমার কোনো সমস্যা নেই। চেয়ারম্যান বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। এদিকে সব কিছু নাতানের অ্যাসিস্ট্যান্ট দেখছিল। চেয়ারম্যানকে খাবার দেওয়া হলে সে খুব মজা করে খাবার খায় এবং নীলকে বকাচকা করে যে তোমার বোন না হয়তো রাগ করে এখানে এসেছে, তুমি কেন তোমার বোনকে আয় পাঠিয়ে দিলে না। নীল এইসব কথা সহ্য করছিল। চেয়ারম্যান খাবার খাওয়ার পর ঘুমিয়ে যায়। এদিকে চেয়ারম্যানের ওয়াইফ বলতে থাকে ভালোই হয়েছে চেয়ারম্যানের ডিমেনশিয়া হয়েছে, এখন আর চেয়ারম্যানের জমি ভাগ করা যাবে না। তখন এন্ড্রিও কল করে নাতানের কাছে বলে তুমি বাবাকে আমার কাছে পাঠিয়ে দাও, না হয় তোমার নামে যে বাবা থানায় মামলা করে রেখেছে আমি এটাকে গিয়ে পুলিশকে বলবো তুমি বাবাকে কিডন্যাপ করে নিয়েছো, আর এটা সবাই বিশ্বাস করে তোমাকে জেলে ভরে দিবে। তখন তেমনটাই হয়, নাতান তার বাবাকে পাঠিয়ে দেয়। গাড়িতে তার পিয়ে জিজ্ঞেস করে স্যারের কি হয়েছে, স্যার এমনটা করছেন কেন। নাতান বাধ্য হয়ে বলে যে বাবার ডিমেনশিয়া হয়েছে আর এটা আমাকে বলতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে আমাদের ওই মুরব্বিটাকে দেখানো হয় যে বাইরে বেরিয়েছিল জিমের জন্য, তাকে ফলো করছিল গ্রে। এখানে আমরা তার লাইফস্টাইলটা দেখতে পাই, সে সারাক্ষণ ব্যায়াম করে একটি জায়গায় এসে নাস্তা খায়, তারপর ছোট ছোট দোকান থেকে তার পাওনা টাকাগুলো আদায় করে। আসলে আমরা এখানে বুঝতে পারি যে উনি ছোট ছোট ব্যবসায়ীকেও টাকা দেন বড় ব্যবসায়ীর পাশাপাশি। তারপর তিনি আরেকটি রেস্টুরেন্টে চলে যান। তিনি এই রেস্টুরেন্টে বসেই ওনার লাঞ্চ শেষ করেন আর একই সিটে বসে খাবারগুলো খান। ওনাকে ফলো করে যা যা পেয়েছিল সব কিছু গ্রে এসে লিকে বলে, আর লি এই অনুযায়ী হয়তো কোনো প্ল্যান করছিল যে কিভাবে কি করা যায়। এখানে লি অনেক চিন্তিত ছিল, কিন্তু স্যান্ডি বকবক করতে থাকে আর তার বকবকে বিরক্ত হয়ে লি বলে তুমি এত কথা বলো না প্লিজ বাবা, এখান থেকে চলে যাও, তোমার কথায় আমার বিরক্ত লাগছে। তখন স্যান্ডি বলে ওঠে তোমার যখন এতই প্রবলেম তাহলে উনি যে জায়গায় যায় ওই জায়গাগুলো কিনে নিলে তো পারো। আর এটা শোনার পর লি চমকে যায় আর বলে এটা করা যায়, এটা করলে অনেক ভালো হয়। আর সে স্যান্ডিকে
জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ, তুমি এত ভালো প্ল্যান একটি আমাকে দিয়েছো। মজো রাজি হয়ে যায়। সে মজোকে বলে তুমি এখনই যাও আর গিয়ে সব প্রপার্টি কেনার ব্যবস্থা করো। তখন মজো বলে অবশ্যই স্যার, এখনই যাচ্ছি। আর এখানে সেন্টি অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে আমি তোমাকে হেল্প করেছি তাই তুমি আমাকে কিস করো। তখন লি বলে অবশ্যই তোমাকে কিস করব, তুমি চোখ বন্ধ করো। যখন সে চোখ বন্ধ করে তখন লি এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা অ্যান্ড্রিউকে দেখতে পাই যে কিনা ওই মুরব্বির সাথে দেখা করতে এসেছিল। আর সে মুরব্বিকে তার পরিচয় দেয়। তখন মুরব্বি তাকে তার বাসায় নিয়ে যায়। বলে লি আপনার কাছ থেকে ডোরো গ্রুপের বন্ড কিনতে চাইবে, কিন্তু এটা আপনি বিক্রি করেন না। আপনি যদি বিক্রি করতে চান তাহলে আপনার কাছে বিক্রি করেন, আমি এই কোম্পানির মালিক, তাই আমি এটা বুঝবো। কিন্তু সে এটা বুঝবে না, সে আমাদের কোম্পানিটাকে ডুবাতে চায়। তখন ওই লোকটি চিন্তায় পড়ে যায়। বলে আমি কারো কাছে এই বন্ড বিক্রি করতে চাই না। তখন অ্যান্ড্রিউ বলে আপনি চিন্তা করে দেখেন, আমার কাছে বন্ড বিকলে ভালো হবে। অন্যদিকে আমরা লি এবং সেন্টিকে বসে থাকতে দেখি। তখন গ্রে এসে বলে জিনা আপনার সাথে দেখা করতে এসেছে। এটা শোনার পর তো সেন্টি অনেকটাই রাগান্বিত হয়ে যায়, কিন্তু সে কোনো কিছু বলতে পারে না। জিনা বলে আপনার সাথে আমার জরুরি কথা আছে। তখন লি সেন্ডিকে এখান থেকে বের করে দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে কেমি আপনার সাথে দেখা করার জন্য এসেছে। তখন সে কেমিয়ার সাথে দেখা করার জন্য চলে যায়। কেমি বলে লি যে তোমাকে ইউজ করছে, এটা কি তুমি জানো? কেমি বলে আপনি যদি এটা বলার জন্য এসেছেন তাহলে এটা আর বলার দরকার নেই, আপনি চলে যান। তখন কেমি বলে যে আমি তোমাকে আরেকটি সত্য কথা বলতে চাই। তোমার ভাই নাতান লিয়ের বাবা মাকে মারিয়েছে, যার কারণে লি এখানে বদলা নেওয়ার জন্য এসেছে, তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করার জন্য না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিকে প্রশ্ন করতে পারো বা তোমার ভাইকে জিজ্ঞাসা করতে পারো। এখানে আমরা দেখতে পাই স্যান্ডি তো অবাক হয়ে যায়। জিনা লিকে বলে যে চেয়ারম্যান বলেছে তার মেয়ে এবং ছেলের মধ্যে সমান করে সম্পত্তি ভাগ করে দিতে, তোমার রায় প্রশ্ন করার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। তখন লি বলে আমার কোনো আপত্তি নেই। জিনা উঠে যায়, বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। লি বলে আমিও বাইরে যাব, তোমাকে আমি পৌঁছে দেব। তখন সে আর মানা করতে পারে না। তারা দুইজন একসাথে লিফটে ওঠে। লিফটের মধ্যে লিয়ের হাত কিছুটা জিনার হাতে লেগে যায়। জিনা শক খায় এবং তার অতীতের কথাগুলো মনে পড়ে যায়, যখন লি তার জন্য অপেক্ষা করত এবং তার হাত ধরে তার সাথে হাঁটতো। এইসব কিছু মনে পড়ে অনেকটাই আপসেট হয়ে যায় জিনা। তখন তারা লিফট থেকে বেরিয়েই কেমি এবং স্যান্ডিকে চিরানোর জন্য কেমি বলে তোমার আর জিনাকে অনেক সুন্দর মানিয়েছে। তখন জিনা বুদ্ধি করে বলে যে তোমাকে আর জেজেকেও অনেক বেশি মানিয়েছিল, কিন্তু তোমরা কেন ডাইভোর্স নিচ্ছ? এর পিছনে হয়তো কোনো। লি বলে আপনাকে একটা অ্যাডভাইস দিই, কিছু বছর পরে হলেও কাজে লাগবে। যখন আপনি জেজের আসল চেহারাটা দেখতে পারবেন, আপনাকে ইউজ করছে জেজে, আর যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনাকে ফেলে দিবে। বাসি হলেও আমার কথাটা কাজে লাগবে, মিলিয়ে নিয়েন। স্যান্ডি অনেক দুঃখী হয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জেজে গাড়িতে বসেছিল। তখন এখানে কেমি চলে আসে। কেমিকে দেখে বলে যে তুমি কি কাজ করে দিয়েছো? কেমি বলে অবশ্যই করে দিয়েছি। এখানে আমরা বুঝতে পারি জেজের কথায় কেমি গিয়েছিল স্যান্ডিকে সত্য কথা বলতে। তখন জেজে বলে থ্যাংক ইউ ডার্লিং, তুমি যে এই কাজটি করেছো। তখন সে বলে তুমি তো এর সাথে জড়িত নেই। তখন সে বলে না ডার্লিং, আমি এটার সাথে কখনোই জড়িত নেই। তাকে জড়িয়ে ধরে ভিলেনের মতো হাসতে থাকে। অন্যদিকে আমরা স্যান্ডিকে দেখতে পাই যে কিনা কান্না করছিল আর আগের নিউজগুলো দেখছিল, যেখানে লিয়ের বাবা মা কীভাবে মারা গিয়েছিল ওই নিউজটি ছিল। এদিকে সিন শিফট করে আমাদের ওই মুরব্বির কাছে নিয়ে যাওয়া হয় যে জগিংয়ের জন্য বেরিয়েছিল। সে যে রাস্তাটি দিয়ে জগিং করতো ওই রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছিল। মজো বলে এটা আমাদের পার্সোনাল প্রপার্টি। মুরব্বি বলে 30 বছর ধরে আমি এই রাস্তা দিয়ে হাঁটছি, এখন কিভাবে কারো পার্সোনাল প্রপার্টি হয়ে যায়? তখন সে কাগজপত্র দেখায় আর বলে এটা আমাদের পার্সোনাল প্রপার্টি, আপনি এখান থেকে চলে যান। মুরব্বি চলে যায়। মজো ফোন করে গ্রেকে বলে যে উনি আসছেন, তুমি তোমার জায়গায় ঠিক মতো থাকো। তখন আমরা দেখতে পাই ওই গাছের নিচে মজো এক্সারসাইজ করতে থাকে। তখন মুরব্বি আসলে বলে যে আর কতক্ষণ করবে? তখন সে বলে আমার বস যতক্ষণ না মানা করছে ততক্ষণ করব। তখন সে বলে যে আজ আর আমার এক্সারসাইজ হলো না, একদিন এক্সারসাইজ না করলে মরে যাব না, চলে যাই। তখন সে নাস্তা করার জন্য যায়। নাস্তা করার জন্য গিয়ে দেখে মজো বলছে ওই জায়গায় নাকি নাস্তা তৈরি করা হয়নি। তখন সে বলে ওই লোকটি যে খাচ্ছে, তখন সে তাকে নাস্তা দেখায় আর বলে এই রেস্টুরেন্ট আমার, এখানে আমার ছাড়া আর কারো নাস্তা তৈরি হবে না। ওই লোকটিকে লোভ দেখায়। তখন সে বলে নাস্তা না করলে মারা যাব না। সে এখান থেকে চলে যায়। লাঞ্চের জন্য যখন আসে তখন সে দেখতে পায় এখানেও লি বসে লাঞ্চ করছিল। তখন মুরব্বি বলে এই টেবিলটি আমার। লি বলে এই পুরো রেস্টুরেন্টটি আমার, আপনি চাইলে অন্য টেবিল ইউজ করতে পারেন, আমার যে টেবিলে ভালো লাগবে আমি ওই টেবিলেই খাবো। আজ থেকে আমি এই রেস্টুরেন্টের নতুন মালিক। লোকটি বলে তোমরা কী চাও আমি ভালো করেই বুঝে গেছি, কিন্তু তোমাদের প্ল্যান কখনোই সাকসেস হবে না, আমি খাবার না খেয়ে মারা যাব না। অন্যদিকে আমরা
চেয়ারম্যানকে দেখতে পাই যে কিনা তার বাসায় বসেছিল। সে তার ছেলেকে বলে আমাকে এক গ্লাস পানি দেও। এন্ড্রিও যখন পানি এগিয়ে দেয় তখন তার হাত সে নাড়াতে পারে না আর পানিটাও পান করতে পারে না। সে বলে আমি আমার হাতে কেন শক্তি পাচ্ছি না বা আমি কেন আমার হাত ফিল করতে পারছি না। তখন ডক্টর তাকে শুইয়ে দেয় এবং এন্ড্রিওকে বলে যে তোমার বাবা 6 মাসের বেশি বেঁচে থাকতে পারবে না। এখন তার সমস্যাটা লাস্ট স্টেজে আছে, চাইলেও আমরা তাকে বাঁচাতে পারবো না, তার কারণে আমি দুঃখিত। তখন এন্ড্রিও চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা যদি বেঁচে না থাকে তাহলে তার প্রপার্টি তার নামে হবে না। সে বলে বাবা চায় যে 50% প্রপার্টি আমার হোক এবং 50% স্যান্ডির, কিন্তু আমি স্যান্ডিকে দিতে চাই না। তুমি একটি কাজ করো, একজন ভালো আর্টিস্ট খুঁজে বার করো যে বাবার সাইন এবং বাবার কথা নকল করতে পারবে, যাতে আমি বাবার 100% সম্পত্তি আমার নামে নিয়ে নিতে পারি। এখন আপনারা বলুন আসল মনস্টার এন্ড্রিও নাকি জেজে? তখন আমরা ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই যে কিনা তার 20 বছরের রুটিন চেঞ্জ হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। সে 20 বছর ধরে যে ওষুধটি খাচ্ছিল না সেই ওষুধটিও পান করে, কিন্তু তার কোনো লাভ হয় না। সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিকে ডাকো, কারণ লির সাথে আমি কথা বলতে চাই। সে আমার এত বছরের অভিজ্ঞতাকে চেঞ্জ করে দিয়েছে। এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা জিনার সম্পর্কে ভাবছিল। তখনই তাকে মজা এসে বলে ওল্ডার আপনার সাথে দেখা করতে চায়। আসলে ওই বৃদ্ধ লোকটির নাম ছিল ওল্ডারের সাথে যখন তাদের দেখা হয় ওল্ডার বলে তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো, আমার 20 বছরের রুটিন তুমি চেঞ্জ করে দিয়েছো শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। এখন বলো যে তুমি ওই কোম্পানিটি কেন কিনতে চাও বা ডোডো কোম্পানির শেয়ার তুমি কেন নিতে চাও। তখন লি বলে ডোডো কোম্পানির 3 ওয়ারিসের মধ্যে অনেক বেশি ঝগড়া হচ্ছে, তারা চাইলেও এগুলো সুন্দর করে চালাতে পারবে না, তারা এই কোম্পানিটাকে ডুবাবে। আর আমার মনে হয় ডোডো কোম্পানি একটি বেস্ট কোম্পানি, এটাকে ডুবানো যাবে না, যার কারণে আমি চাই ওই ডোডো কোম্পানিকে কিনতে। তখন লোকটি বলে যে আপনার কাছে কি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে? তখন লি বলে পর্যাপ্ত পরিমাণ টাকা তো নেই, আপনি আমাকে ওই টাকাগুলো ধার দিবেন, সাথে আপনার শেয়ার দিবেন, আর আমি এটাকে সুদ সমেত আপনাকে ফেরত দিয়ে দেব। এটা শোনার পর সে বলে অবশ্যই আমি দেব, কিন্তু কথা হচ্ছে এত বড় বড় কোম্পানি থাকতে তুমি এই কোম্পানি কেন কিনতে চাও? তখন সে আবার বলে আমি তো বলেছি ওই কোম্পানির 3 জন ওয়ারিসের মধ্যে ঝগড়া হচ্ছে, আর এর মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে জেজে। আমার মেইন শত্রুতা হচ্ছে জেজের সাথে। জেজে যদি এই কোম্পানিটাকে কিনে ফেলে তাহলে আমি জেজের কিছু করতে পারবো না, যার কারণে আমি চাচ্ছি এই কোম্পানিটা কিনতে। তখন সে রাজি হয়ে যায় এবং লি এখান থেকে খুশি হয়ে চলে আসে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই, জিনার সাথে কথা বলার জন্য এন্ড্রিও আসে। তখন এন্ড্রিও অনেকটাই ইমোশনাল হয়ে বলে যে আমার বাবার অবস্থা খুবই খারাপ, উনি আর 6 মাস বাঁচবেন, তার মধ্যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি কিনা বলো। তখন সে বলে তুমি রাজি কিনা এটা বলতে হবে না, চলো আমরা এঙ্গেজমেন্ট করে নেই, তোমার তো আমি ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই, আর আমারও পৃথিবীতে আমার বাবা ছাড়া কেউ নেই। বাবা মারা যাওয়ার আগে প্লিজ জিনা আমরা বিয়েটা করে নিই, তুমি যদি বিয়ে নাও করতে চাও তাহলে আমরা এঙ্গেজমেন্টটা করে রাখি। এর মধ্যে জিনা কোনো কিছু বলতে যাবে তখনই আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।